নমস্কার শ্রোতা বন্ধুরা, দ্য স্টোরি রিপাবলিক চ্যানেলে অন্যান্য দিনের মতো আমি অনিকেত রয়েছি আপনাদের সঙ্গে। এই চ্যানেলের সমস্ত সাবস্ক্রাইবারকে আন্তরিক ধন্যবাদ জানাই। যারা নতুন সাবস্ক্রিপশন নিয়েছেন তাদের স্বাগতম জানাই। আপনাদের সহযোগিতা আমাদের আরো নতুন নতুন গল্প আপনাদের সামনে পরিবেশন করার জন্য অনুপ্রেরণা যোগাচ্ছে। আমি আশা করব এই সহযোগিতা আপনারা আগামী দিনেও বজায় রাখবেন। দ্য স্টোরি রিপাবলিকে আজকের গল্প কণা সেনের লেখা প্রতিধ্বনি। জয়শ্রী সমিতির সন্ধেবেলার আসর সেদিন বেশ জমে উঠেছে। সভ্যারা সকলেই হাজির, স্বয়ং মণিমোহনও আছেন। পুজোর আর বেশি দিন বাকি নেই। পরপর কয়েকদিন লোডশেডিং এর সারা দিন রাতের ধাক্কা সামলে বিদ্যুৎ দ্বীপ সেদিন বেশ মন দিয়ে জ্বলছে। একবারও কারেন্ট অফ হয়নি। ইদানিংকালের লোডশেডিং এর বাজারে এটি একটি বড় খবর। আশ্বিনীর মৃদুমন্দ সমীরণে ফোটা শিউলি ফুলের গন্ধ ভেসে আসছে মিনুদের বাগান থেকে। বেশ একটি মনোরম স্নিগ্ধ সন্ধ্যারাত্রি। মণিমোহনকে ঘিরে বসেছিল মিনু, মিঠু, কেয়া, রুবি আর রাত্রি। মণিমোহনের হাতে গত 82 সালের পুজো বার্ষিকীখানা রয়েছে। এতে রাত্রির ম্যাজিক গল্পটি ছাপা হয়েছে, মিনুদের ছবি সহ। মণিমোহনও আছেন। তিনি ছবিতে নিজের চেহারা দেখে খুব হাসছিলেন। মিনু তাই দেখে ভ্রুকুটি করে বলল, হাসছো কেন বাপি? গল্পটা কি খারাপ লেখা হয়েছে? মণিমোহন হাসি থামিয়ে বললেন, গল্পটা আমি পড়িনি, ছবিগুলো দেখেছি। তোমরা তো সবাই কলেজে পড়া মেয়ে, এরকম ফ্রক পরা বালিকা হয়ে গেলে কি করে? কারো বয়সী তো দেখছি 12 বছরের বেশি নয়। এও কি ম্যাজিক নাকি? আর বলতে গিয়ে আবার হেসে ফেললেন মণিমোহন। আর আর আমি কি ওরকম দেখতে নাকি? এক গাদা চর্বির ঢিবি, ঘাড়ে গর্দানে সমান, মনে হচ্ছে এক্ষুনি স্ট্রোক হয়ে উল্টে পড়ে যাব। না বাপু, আমার কোনো রোগ টোগ নেই, তোমাদের শিল্পীকে জানিয়ে দিও। আমার হার্ট, স্টম্যাক, কিডনি, লিভার, নার্ভ সব নর্মাল, শুধু ঘুমটাই যা পাতলা। চিরকালই আমার রাতের ঘুম খুব পাতলা, অর্থাৎ সজাগ। আর তার ফলে একবার এমন এক রহস্যে জড়িয়ে পড়েছিলাম যার জন্য 4 দিন 4 রাত একেবারে নিদ্রাহীন অবস্থায় কেটেছিল আমার। ওহ, সে একদিন গেছে বটে। বলতে বলতে হাসি খুশি আমোদে মানুষটি হঠাৎ কেমন গম্ভীর আর অন্যমনস্ক হয়ে গেলেন। হাতের বইটা বন্ধ করে টেবিলের ওপর রেখে দিয়ে তাকিয়ে রইলেন পূব দিকের খোলা জানলার দিকে, যেখান দিয়ে রাত্রি নক্ষত্র খচিত একখণ্ড আকাশ দেখা যাচ্ছিল। মিনুরা কেউ কোনো কথা বলছে না, কিন্তু কান খাড়া করে তাকিয়ে আছে মণিমোহনের দিকে। এরপর তিনি হয়তো আরো কিছু বলবেন, হয়তো কোনো নতুন অদ্ভুত গল্প, হয়তো কোনো রোমাঞ্চকর স্মৃতির ঘটনা। তারা উদ্গ্রীব হয়ে অপেক্ষা করতে লাগলো। ঘরের ভিতর শব্দহীন বাতাস এলোমেলো ঘুরে বেড়াচ্ছে, যেন সেও মণিমোহনের গল্প শোনার জন্য ব্যস্ত। শুধু ঠিক কোন জায়গাটায় বসলে ভালো শ্রোতা হওয়া যাবে সেইটা বুঝতে পারছে না। মণিমোহন হঠাৎই খুব অন্যমনস্ক হয়ে পড়েছিলেন। কিছুক্ষণ পর মৃদুস্বরে বললেন, মামনি, বাতিটা নিভিয়ে দাও তো। রাত্রি তড়াক করে উঠে গিয়ে সুইচ অফ করে দিল। তারপর আবার নিঃশব্দে ফিরে এসে বসল নিজের জায়গায়। ঘরে এমন নিশ্ছিদ্র অন্ধকার, তার ভিতর মণিমোহনের গম্ভীর কণ্ঠস্বর শোনা যেতে লাগল। হ্যাঁ, ঠিক এই রকমই একটা অন্ধকার রাত ছিল সেদিন। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে। ভরা জুলাই মাস। আমি তখন কর্মোপলক্ষে মেদিনীপুর শহরে কোয়ার্টারে থাকি। একাই আছি। রান্নাবান্না এবং অন্যান্য কাজের জন্য ঠাকুর মহাদেব, ভৃত্য দুঃখহরণ ও দারোয়ান তেওয়ারি ছাড়া অত বড় বাড়িতে আর কেউ ছিল না। মিঠু ফস করে জিজ্ঞাসা করল, কেন, আপনার তখন বিয়ে হয়নি? মিনু জন্মায়নি? কেয়া অন্ধকারেই ওকে চিমটি কেটে থামিয়ে দিল। 1 বছর হলো কলেজ ছেড়ে ইউনিভার্সিটিতে পড়ছে, তবু মিঠুটার বুদ্ধিশুদ্ধি হলো না। গল্পের মধ্যে বেরসিকের মতো ওরকম কেউ প্রশ্ন করে? মণিমোহন কিন্তু শুনতে পেয়েছিলেন মিঠুর কথা। অন্ধকারে মনে হলো জানলা থেকে চোখ সরিয়ে নিয়ে
তিনি ওদের দিকে ফিরে মুখোমুখি হয়ে বসলেন এবং হাসলেন। না না, তখনও আমার বিয়ে হয়নি। মামনি তখন কোথায়? ওর মাও আসেনি আমার বাড়িতে। হ্যাঁ, তারপর যা বলছিলাম, রাত তখন 8টা 8:30 হবে। আমি ঠিক 9টায় রাতের খাবার খাই। শোবার ঘরে ইজি চেয়ারে বসে একখানা বই পড়ছিলাম, বিশ্ববিখ্যাত বই, এরিক মারিয়া রেমার্কের অল কোয়াইট অন দি ওয়েস্টার্ন ফ্রন্ট। প্রথম বিশ্বযুদ্ধ যেটা শুরু হয়েছিল 1914 সালে, তার গল্প। লেখকের প্রত্যক্ষ বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা। তিনি নিজেই প্রথম যৌবনে যুদ্ধে গিয়েছিলেন একজন সাধারণ ফ্রন্ট সৈন্যরূপে। যুদ্ধক্ষেত্রের ভারী জীবন্ত সব বর্ণনা রয়েছে বইখানাতে। আর তাছাড়াও আধুনিক যুদ্ধ সে কি জঘন্য একটা ব্যাপার এবং সভ্যতার কত বড় অভিশাপ, তাও পল বোমারের জবানিতে লেখক জানিয়েছেন পাঠকদের। বিশ্ব সাহিত্যে এ বইয়ের তুলনা কমই আছে। যেটা বলছিলাম, বর্ষার রাত, অন্ধকার রাত। আমি বইখানার ভিতর একেবারে ডুবে গিয়েছিলাম। হঠাৎ কানে এলো কে যেন কোথায় ক্ষীণ আর্তনাদের সুরে বলছে, ওহ ওহ, বাঁচাও বাঁচাও। চমকে উঠলাম আমি। কে কে এমন আর্তনাদ করে? প্রথমে মনে হলো ভুল শুনছি, কিন্তু না, আবার বৃষ্টির শব্দ ছাপিয়ে পরিষ্কার সেই কণ্ঠস্বর কানে এসে ধাক্কা মারতে লাগলো আমাকে। ওহ ওহ, বাঁচাও বাঁচাও। হাত থেকে বইখানা নিচে পড়ে গেল। সেদিকে না তাকিয়ে চেয়ারে খাড়া হয়ে বসে আমি টেবিলের ওপর রাখা কলিং বেলটা সজোরে টিপে ধরলাম। রান্নাঘর থেকে দৌড়ে এলো দুঃখহরণ। মনের উত্তেজনা কোনো মতে দমন করে তাকে বললাম, এই বাইরে কে কোথায় কাঁদছে দেখতো। দুঃখহরণ অবাক হয়ে তাকালো আমার মুখের দিকে, তারপর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পরে এসে বলল, কাউকে তো দেখছি না বাবু, বাইরে খুব বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু তখনও শুনছি সেই আর্তনাদ। বাড়ির ভিতর থেকেই আসছে শব্দটা। ঘরের দেওয়াল ভেদ করে কানে এসে সূচের মতো বিঁধছে আমার। ওহ ওহ, বাঁচাও বাঁচাও। একই কাণ্ড! এত কাছে এমন আর্তনাদ, আর দুঃখহরণ দেখতে পেল না তাকে। মুখ দেখে তো মনে হচ্ছে কানেও কিছু শুনতে পাচ্ছে না। না, ওর কর্ম নয়। নিজেই উঠলাম। দুঃখহরণ চলল আমার পিছু পিছু, আমার হাতে জোরালো বাতির বড় টর্চ। প্রকাণ্ড কোয়ার্টার, খুব পুরনো কিন্তু বেশ মজবুত বাড়ি। 70 বছরের বেশি ছাড়া কম নয় এটার বয়স। যৌবনের লাবণ্যের জেল্লা অনেক কমে গিয়েছে বটে, কিন্তু স্বাস্থ্য ঠিক আছে। সাবেকি আমলের বনেদি প্যাটার্ন, শক্ত ভিত আর কাঠামোর ওপর দাঁড়িয়ে আছে বাড়িখানা। সব মিলিয়ে প্রায় 12-14খানা বড় বড় ঘর। লম্বা লম্বা 5-6টা দরদালান, চওড়া ঢাকা বারান্দা। বাড়ির ভিতর সিমেন্ট করা প্রকাণ্ড উঠোন। উঠোনের এক কোণে একটা পাতকুয়ো, সেটাও প্রকাণ্ড। তার দুদিকে দুটো বড় পেয়ারা গাছ, ডালপালা মেলে যেন সঙ্গীন উঁচিয়ে দাঁড়িয়ে আছে। একটা মানুষ সমান উঁচু প্রাচীরে ঘেরা বাড়িটার মস্ত খিড়কি দরজাটা বারান্দায় দাঁড়ালে দেখা যায়। সেখানে প্রাচীরের ওপারে প্রাচীরটার প্রায় গা ঘেঁষে পাশাপাশি দাঁড়িয়ে আছে দুটো প্রকাণ্ড তেঁতুল গাছ। ওদেরও কিন্তু বেশ বয়স হয়েছে, কিন্তু স্বাস্থ্যে খুন ধরেনি এতটুকু। কয়েক বছর হলো বাড়িটায় ইলেকট্রিফিকেশন হয়েছে। লাইট, ফ্যান সব আছে। জলের ট্যাঙ্ক, ট্যাপ বসেছে। রান্নাঘরে, খাবার ঘরে, স্নানের ঘরে বেসিনও রয়েছে। এইটুকু আধুনিক স্বাচ্ছন্দ্য ছাড়া কিন্তু বাড়িটায় আর বিশেষ কিছু পরিবর্তন করা হয়নি। ভারী ভারী কড়ি বর্গা, দরজা জানলার গায়ে সেই মান্ধাতার আমলের গন্ধ থেকে থেকে মনটাকে পিছন দিকে টেনে নিয়ে যেতে চায়। অতীতের বোবা ইতিহাস আর মুখ স্মৃতির ভিড়ের মাঝখানে আধুনিক মন অস্বস্তি বোধ করে। মেদিনীপুরের ম্যাজিস্ট্রেটরা বরাবর এই বাড়িতেই এসে উঠেছেন, থেকেছেন। আমিও কর্মসুবাদে এখানেই আস্তানা নিয়েছি। মাত্র মাস 2 হলো এসেছি। বাড়ি নিয়ে এতদিন মাথা ঘামাতে পারিনি। সেদিন একেবারে তার অন্দরমহলে গিয়ে হাজির হলাম। সব ঘরের আলো জেলে দিয়ে সমস্ত ঘর তন্ন তন্ন করে খুঁজলাম।
বৃষ্টির ঝালরের ভেতর দিয়ে উঠোনে টর্চের আলো ফেলে যতটা দেখা গেল তাও দেখলাম। কোথাও কিছু নেই। আর্তনাদটাও তখন থেমে গেছে। একটানা একঘেয়ে বৃষ্টির শব্দ ছাড়া আর কোনো শব্দ জেগে নেই কোথাও। দুঃখহরণ আমার সঙ্গে সঙ্গে ঘুরছিল। আমার হুকুমে বোতাম টিপে টিপে এক একটা ঘরের বারান্দার বাতি জ্বালিয়ে দিচ্ছিল আর আমার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে দেখছিল। এমন সময় ঠাকুর মহাদেবও এসে জুটল, আর দুটোই সমান বুদ্ধু। আমি দেখছি ঘর আর ওরা দেখছে আমাকে। জানি না ওরা ঠিক কি ভাবছিল আমার সম্পর্কে, কিন্তু কানে বিঁধে থাকা সেই আর্তনাদটা আমি কিছুতেই তাড়াতে পারছিলাম না। কোত্থেকে এলো শব্দটা? কোথায় বা মিলিয়ে গেল? তবে কি অলৌকিক কিছু, অশরীরী কোনো ব্যাপার? কিন্তু ও দুটোর একটাতেও আমার বিশ্বাস নেই। আর খামোকা এই রাত্রে একটা অলৌকিক বা অশরীরী কিছু আমার মতো নিরীহ একজন মানুষের কাঁধে ভর করতেই বা যাবে কেন? আমার নেশার মধ্যে এখন তোমরা যা দেখো পাইপে ধূমপান, সে সময় আমি তাও করতাম না, কোনো রকম নেশাই করতাম না। আর সেই জন্য আরও দৃঢ় বিশ্বাস হলো আমার যে আমি যা শুনছি তা ভুল শুনিনি। কিন্তু প্রমাণ কই? কিছুতেই শব্দটার উৎস বার করতে পারলাম না। একসময় হতাশ হয়ে ফিরে এলাম নিজের ঘরে। দুঃখহরণ বলল, বাবু, আপনি বরং খেয়ে দিয়ে শুয়ে পড়ুন, অনেক রাত হয়েছে। মারিয়া রেমার্ক তখন মেঝেতে গড়াগড়ি খাচ্ছেন। দুঃখহরণ বইখানা তুলে গুছিয়ে রাখল টেবিলে। তারপর আমার অনুমতির অপেক্ষা না করেই মহাদেবকে ডেকে খাবার ঘরে আমার খাবার দিতে বলল। ঘড়ির দিকে তাকিয়ে দেখি প্রায় 9:45 বাজে। আমার খাবার সময় অনেকক্ষণ উত্তীর্ণ হয়ে গেছে। খেয়ে নিলাম। তারপর ঠিক রাত 10টায় বাতি নিভিয়ে যথারীতি দরজা বন্ধ করে শুয়েও পড়লাম। জানলাগুলো খোলা রইল। আমার বরাবরের অভ্যাস শোবার ঘরে সব জানলা খুলে রেখে শোয়া। বৃষ্টির বেগও তখন কমে এসেছে। ঠান্ডা হাওয়া, ঘন ঘন বিদ্যুতের চমকানি আর মাঝে মাঝে মেঘের মৃদু গম্ভীর ডাক, এই সবের মধ্যে শান্ত মনে একসময় ঘুমিয়েও পড়লাম। আগেই বলেছি আমার ঘুম খুব সজাগ। বেড়ালের পায়ের শব্দেও সে ঘুম ভেঙে যায়। কিন্তু ঘুমটা যদি আমার গাঢ় হতো, সহজে না ভাঙত, তাহলে সম্ভবত সে রাত্রের ঘটনা আমি ভুলে যেতাম। রাত্রির পৃথিবীতে কত রকম ঘটনাই ঘটে, কতই নৈসর্গিক এবং অনৈসর্গিক উৎপাতের ভিতর দিয়ে কাটে রাত্রির জগৎ। গভীর ঘুমে অভ্যস্ত মানুষরা সেসব কোনোদিন টেরও পায় না। কিন্তু আমার বেলায় সেদিন হলো উল্টো। কত রাত তখন জানি না। কোথায় যেন একটা শব্দ হলো, খুট, খুবই মৃদু শব্দ, ক্ষীণ সেই আওয়াজ। আর সেই আওয়াজেই আমার ঘুম গেল ভেঙে। বালিশের পাশেই টর্চ ছিল, হাত বাড়িয়ে সেটাকে চেপে ধরলাম। আর একটা আওয়াজ হলো, খুট। ঠিকই শুনেছি তাহলে। আমার ঘরের দরজা থেকেই আসছে শব্দটা। শুয়ে শুয়েই টর্চ জ্বালিয়ে মশারির ভেতর দিয়ে তার ফোকাস ফেললাম দরজার ওপর। একটা কপাট আধখানা খোলা, অথচ পরিষ্কার মনে আছে আমি দরজা বন্ধ করেই শুয়েছিলাম। গাঢ় অন্ধকার ছিঁড়ে আলোটা সেখানে পড়তেই একটা সাংঘাতিক ব্যাপার আরম্ভ হয়ে গেল। চোখে কিছু দেখতে পাচ্ছি না, কিন্তু দরজার কাছ থেকে প্রথমে ঘুষি এবং তার সঙ্গে একটা আঁক শব্দ, আর তারপরেই একটা ভয়ানক ঝটাপটির আওয়াজ কানে এলো। কেউ যেন কারোর সঙ্গে হাতাহাতি যুদ্ধ করছে। ধর্মর করে আমি উঠে বসলাম। মশারি তুলে টর্চ হাতে লাফিয়ে নামলাম মাটিতে। চটি দুটো খাটের কাছেই ছিল, কিন্তু খুঁজে পেলাম না। খালি পায়ে ছুটলাম দরজার দিকে। পাশের দেওয়ালেই বাতির সুইচ টিপলাম, কিন্তু আলো জ্বলল না। ঝটাপটির আওয়াজটা তখন আর দরজার কাছে নেই, দূরে সরে গেছে। কেউ যেন কাউকে টানতে টানতে নিয়ে যাচ্ছে কোথায়। অতি ক্ষীণ একটা আওয়াজ কানে এসে আবার ধাক্কা মারল, বাঁচাও, বাঁচাও। ওহ ওহ, বাঁচাতেই হবে। লোকটা যেই হোক, ওকে বাঁচাতেই হবে। অধীর উত্তেজনায় পা দিয়ে লাথি মেরে দরজার কপাট দুটো সম্পূর্ণ খুলে ফেলে বাইরের বারান্দায় ছুটে গেলাম আমি। বৃষ্টি তখন থেমে গেছে, কিন্তু আকাশ জুড়ে থমথম করছে কালো মেঘ। আবার বৃষ্টি হবে। মাঝে মাঝে বিদ্যুতের আলো তীব্রভাবে ঝলসে উঠছে। বারান্দার একোণ থেকে ওকোণ পর্যন্ত টর্চের আলো ফেলে দেখলাম, কিচ্ছু চোখে পড়ল না। সেই শব্দ, সেই আর্তনাদ সব থেমে গেছে। আশ্চর্য, এইটুকু সময়ের মধ্যে কোথায় গেল?
কে ওরা? এখন আমি কি করি? কোন দিকে যাই? কাউকে ডাকবো? দুঃখহরণ, মহাদেব, তেওয়ারি এরা বেল বাজালেই হাজির হবে, কিন্তু ডেকে কি করব? আমি নিজেই তো কিছু দেখতে পাচ্ছি না, কিছুই বুঝতে পারছি না, ওদের বলবো কি? যদিও তখন একজন সঙ্গী আমার খুব দরকার হয়ে পড়েছিল, কিন্তু লজ্জায় কাউকে ডাকতে পারলাম না। বারান্দার সামনেই সেই বাঁধানো দশাশই উঠোনটা। বলেছি, উঠোনের এক কোণে প্রকাণ্ড একটা পাতকুয়ো ছিল, আর তার দুদিকে দুটো পেয়ারা গাছ। ডান দিকের গাছটা খুব বড়, তার মোটা গুঁড়ি সিমেন্টের বেদি করে বাঁধানো, ডালপালা খুব ঘন, কিন্তু গাছটা ফলন্ত নয়। ফুল অজস্র ফোটে, ফল হয় না। বাঁদিকের গাছটা অপেক্ষাকৃত ছোট হলেও এই ফলের সময় জুলাই মাসে তার ফলের বাহার চেয়ে দেখবার মতো। তার কাণ্ড মাটির উপর, সেখানে কিছু ঘাসও গজিয়েছে বর্ষার জল পেয়ে। আমি সেই অন্ধকার নির্জন ভুতুরে বাড়ির বারান্দায় কতক্ষণ নিজেও একটা ভূতের মতোই দাঁড়িয়ে রইলাম, নিষ্ফলা পেয়ারা গাছটার দিকে তাকিয়ে। সেই অদ্ভুত পরিবেশ আমাকে বোধহয় বেশ আবিষ্ট করে ফেলেছিল। মাঝে মাঝে খুব বিদ্যুৎ চমকাচ্ছে। সেই আলোতে হঠাৎ চোখে পড়ল গাছের গুঁড়িটার গায়ে রক্ত, অনেক রক্ত, টাটকা রক্ত, যেন সদ্য কেউ মাখিয়ে দিয়েছে ওটার গায়ে। সমস্ত শরীরের ভিতর দিয়ে একটা ঠান্ডা হিমশীতল স্রোত বয়ে গেল সেই রক্তের দিকে তাকিয়ে। সেই রক্ত আমাকে যেন কি একটা অমোঘ আকর্ষণে টানতে লাগলো। সম্মোহিতের মতোই আমি বারান্দা থেকে নেমে পড়লাম। পায়ে পায়ে ভিজে উঠোন মারিয়ে দাঁড়ালাম সেই গাছটার কাছে। হাতে টর্চের আলো পুরোটাই গিয়ে পড়েছে গুঁড়ির গায়ে, কিন্তু কই, রক্ত কোথায়? ভেলকি নাকি? এই দেখলাম, এই নেই। গাছটার খুব কাছে গিয়ে দাঁড়ালাম। সত্যি রক্ত লেগে আছে কিনা দেখার জন্য গাছটার গায়ে হাত বুলোলাম। তারপর হাতটা চোখের কাছে তুলে ধরলাম। না, রক্ত নয়, আমার হাতে লেগে আছে বৃষ্টির জল। কিন্তু চোখ তুলতেই এবার চোখে পড়ল সামনাসামনি গাছের গায়ে খোদাই করা একটা লেখা। টর্চের আলোয় পড়ে গেলাম লেখাটা। রণজয় রায়চৌধুরী, মৃত্যু 1928 সালে, ম্যাকমিলানের কুঠিতে। কুয়োতলার এদিকে আগে আসেনি, এই লেখা কখনো আমার চোখেও পড়েনি। কিন্তু কিন্তু কে এই রণজয় রায়চৌধুরী, আর কেই বা এই ম্যাকমিলান? এত যত্ন করে কেই বা বাঁধিয়ে রেখেছে বেদিটা? কেন, কি হয়েছিল এখানে? ওহ ওহ, সচমকে 3 পা পিছিয়ে গেলাম এক লাফে। হাতের টর্চটা পড়ে গেল মাটিতে। একটা জোর শব্দ হলো, ভেঙে গেল বোধহয়, কিন্তু সেদিকে নজর দেওয়ার সময় ছিল না আমার। আমি 2 চোখ বিস্ফারিত করে তাকিয়ে রইলাম গাছটার দিকে। সেই কণ্ঠস্বর ওইখান থেকে আসছে। এই সময় একটা বড় আঁকা বাঁকা বিদ্যুতের রেখা ঝিলিক হেনে গেল আমার বাদিকের আকাশে, আর সেই আলোতেই যা দেখবার দেখা হয়ে গেল আমার। একটা সুশ্রী চেহারার মানুষ, গাছের সঙ্গে আষ্টে পৃষ্ঠে দড়ি দিয়ে বাঁধা, লম্বা শরীরটা বেঁকে চুড়ে বসে রয়েছে, না বসা না দাঁড়ানো অবস্থায়। কালো কোকড়ানো চুলে ভর্তি, মাথাটা নেমে এসেছে বুকের উপর। দেহের এতটুকু জায়গা বাদ নেই কোথাও। রক্ত, শুধু রক্ত, আর চাপ চাপ রক্ত। থ্যাতলানো নাক, মুখ দিয়ে একটা গোঙানির মতো আওয়াজ শুধু বেরিয়ে আসছে, ওহ ওহ। ইস, ভয়ানক জখম হয়েছে লোকটা। এখনই ওকে হাসপাতালে পাঠানো দরকার, না হলে সে মরে যাবে। এই সময় আবার বৃষ্টি এলো, বেশ জোরেই নামলো। আমি ব্যস্ত হয়ে এগিয়ে গেলাম, দুহাত দিয়ে দড়ি খুলতে লাগলাম, আর গলা ফাটিয়ে চিৎকার করে ডাকতে লাগলাম, মহাদেব, তেওয়ারি, দুঃখহরণ। ঠিক সেই মুহূর্তে আর একবার তীব্রভাবে বিদ্যুৎ ঝলসে উঠল, আর সেই আলোতে আতঙ্ক ভরা চোখে তাকিয়ে দেখলাম আমি ফাঁকা গাছের গুড়িটা 2 হাত দিয়ে জড়িয়ে ধরেছি। সেখানে কেউ নেই। প্রায় সঙ্গে সঙ্গে কানে এলো মেঘের সুতীব্র গর্জন। খুব কাছেই কোথায় যেন ভীষণ শব্দে বজ্রপাত হলো একটা। আমার মাথার ভিতর সব একসঙ্গে দুলে উঠল। আকাশ, বাড়ি, পায়ের নিচের উঠোন, অদৃশ্য লোকের আহত মানুষটি। আমি 2 হাত বাড়িয়ে বোধহয় আকাশটাকেই আঁকড়ে ধরতে চাইলাম। পরক্ষণেই জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লাম বেদির ওপর। আমার চিৎকার শুনে সবার আগে ছুটে এসেছিল দুঃখহরণ। মহাদেব এবং তেওয়ারির সাহায্যে আমাকে তুলে নিয়ে গিয়েছিল ঘরে। ভিজে জামা কাপড় বদলে দিয়েছিল বিছানায় শুইয়ে।
ডাক্তারকেও কল দিয়েছিল ওরাই। এসব পরে ওদের মুখে শুনেছি। আমার কোনো আঘাত লাগেনি, বিশেষ কিছুই হয়নি, শুধু অত্যধিক মানসিক উত্তেজনায় চৈতন্য লোপ পেয়ে গিয়েছিল। সে জ্ঞানও ফিরে এসেছিল তাড়াতাড়ি, কিন্তু ডাক্তার পুরো 7 দিন বিশ্রামের নির্দেশ দিয়ে প্রয়োজনীয় ওষুধপত্রের ব্যবস্থা লিখে দিয়ে গেলেন। তারপর 4 দিন 4 রাত পাগলের মতো আমার কেটেছে সেই রাতগুলো। পরের দিনই ডাক্তারের নির্দেশ অগ্রাহ্য করে অফিসে গিয়ে 1928 সালের টেররিস্ট আন্দোলনের মেদিনীপুর জেলার সব পুলিশ ফাইল তলব করেছি। ওরা হেডকোয়ার্টার থেকে আনিয়ে দিয়েছে সেগুলো। বেশি নয়, মাত্র 4টে ফাইলেই আমার প্রয়োজন মিটেছে, কিন্তু পড়তে হয়েছে খুব খুঁটিয়ে। সময় নেওয়া, খাওয়া, বিশ্রাম, ঘুম সব মাথায় উঠেছে। দুঃখহরণ এসে ঘড়ি ধরে ডাক্তারের ওষুধ খাইয়ে দিয়ে যায় আর গজগজ করে, এমন কাজ পাগলা মানুষ তো আর দেখিনি বাবু। একটা শক্ত অসুখ বেঁধে বসলে দেখবে কি এই বিদেশ বুভুইতে? আমি তার কোনো উত্তর দিই না। মহাদেব টেবিলে খাবার সাজিয়ে ডেকে ডেকে সাড়া পায় না, হিমশিম খেয়ে যায় আমার মেজাজের তল বুঝতে। যাই হোক, শেষ পর্যন্ত উদ্ধার করেছি ইতিহাসের পৃষ্ঠা থেকে রণজয় রায়চৌধুরীর পরিচয় আর এসপি ম্যাকমিলানের কুকীর্তির ইতিবৃত্ত। এই বাড়িটায় সেই সময় থাকতো এক ইংরেজ পুলিশ সুপার ম্যাকমিলান ম্যাকডোনাল্ড সাহেব। 1928 সালের সেই সময়টায় একদিকে অহিংস সত্যাগ্রহীদের দুর্বার আন্দোলন, অন্যদিকে সশস্ত্র সংগ্রামে বিশ্বাসী বাংলার কিছু মৃত্যু ভয়হীন যুবকের সন্ত্রাসমূলক ক্রিয়াকলাপ ইংরেজ নিধন ইংরেজ সরকারকে অস্থির করে তুলেছিল। ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন ও সংগ্রামকে কোনো দিক থেকেই আর বাগে আনা যাচ্ছে না, আর সরকারও মরিয়া হয়ে দমন নীতি চালিয়ে যাচ্ছে। মেদিনীপুরে ম্যাকমিলানের আগে 2 পুলিশ সুপারকে অত্যাচারে অতিষ্ঠ হয়ে বোমা মেরে আহত করে হাসপাতালে পাঠিয়েছিল রণজয় রায়চৌধুরীর দল। তাদের ধরবার জন্য ম্যাকমিলানের বেপরোয়া দমন নীতির চোটে সমস্ত মেদিনীপুর শহরে ত্রাহি রব উঠে গেছে। জনসাধারণ অকথ্য পীড়ন সহ্য করছে পুলিশের, তবু রণজয়ের ঠিকানা কারোর মুখ থেকে বার করা যাচ্ছে না। যারা তাকে এবং তার দলকে চিনত, তাদের ঠিকানা জানত, তাদের কেউ কেউ পুলিশের পীড়নে মৃত্যুবরণ করলো, অনেকে আত্মগোপন করলো। যারা জানত না কিছুই, তাদেরও অনেকেই পুলিশের লাঠির চোটে পঙ্গু হয়ে হাসপাতালে গেল কিংবা বিকলাঙ্গ হয়ে রইল জন্মের মতো। সবচেয়ে মারাত্মক এবং বেআইনি কাজ যা করত ম্যাকমিলান, তা হচ্ছে স্বীকারোক্তি আদায়ের জন্য অনেক সময় হাজত থেকে বাছা বাছা অপরাধীদের নিজের কুঠিতে ধরে আনত। তাদের অনেকেই আর জীবিত অবস্থায় বেরোতো না কুঠি থেকে, এমনকি মৃতদেহগুলোরও পাত্তা থাকতো না। টেররিস্ট রণজয় রায়চৌধুরীর মাথার জন্য ইতিমধ্যেই 5,000 টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে ইংরেজ সরকারের তরফ থেকে। রণজয় সব খবরই রাখত। অবশেষে একদিন সে নিজেই এলো ম্যাকমিলানের কুঠিতে, ধরা দিতে নয়, ধরতে। অত্যাচারী পুলিশ সুপারকে জন্মের মতো পৃথিবী থেকে সরিয়ে দিতে এসেছিল সে। অনুগত অনুগামীদের স্বনির্বদ্ধ অনুরোধ ঠেলে একাই এসেছিল রণজয়, একটা মাত্র পিস্তল সঙ্গে নিয়ে। সশস্ত্র প্রহরীদের দিয়ে সুরক্ষিত কুঠি বাড়ি। ম্যাকমিলান নিজেও নাকি সর্বদা সশস্ত্র হয়ে থাকে, এমনকি তার শয়ন কক্ষের দরজাতেও নাকি রক্ষী পাহারায় থাকে রাত্রে। অনুচররা খবরগুলো সরবরাহ করে বলেছিল ও বাড়িতে ঢোকা মানে বাঘের গুহায় মাথা গলানো। কিন্তু ম্যাকমিলানকে হত্যা করতে হলে তার কুঠিতেই যেতে হবে, বাইরে কোথাও তাকে ধরা সম্ভব নয়। রণজয়ের দল অনেক চেষ্টা করেছে, সফল হয়নি। সুতরাং রণজয়কে তার সংকল্প থেকে টলানো গেল না। দীর্ঘদেহী, অতি সুঠামকান্ঠী, বছর 35 বয়সে রণজয় দিব্যি এক সেপাইয়ের ছদ্মবেশে ঢুকে গেল বাড়িটার মধ্যে, পাহারাদার রক্ষীদের প্রায় চোখের ওপর দিয়ে। কেউ সন্দেহ করল না। রাত্রি তখন প্রায় 10টা। সন্ধে থেকে বৃষ্টি পড়ছে, কখনো বেগে কখনো মন্থর গতিতে। শেষ আষাঢ়ের গাঢ় কালো মেঘে ছাওয়া আকাশ, 1 হাত দূরের জিনিসে নজর চলে না। বাতাসে গা শিরশির করা ঠান্ডা আমেজ। সমস্ত বাড়িটা মনে হচ্ছে যেন আরামে লেপ মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। মেঘের বুকের মাঝে মাঝে শিথিলভাবে বিদ্যুৎ ঝিলিক হেনে যাচ্ছে। তারও তেমন যেন কাজে গা নেই, মনে হচ্ছে ডিউটি থেকে ছুটি পেলে সেও যেন বাঁচে। রণজয় নির্ভুল অনুমানে সোজা এসে দাঁড়ালো ম্যাকমিলানের শয়ন কক্ষের দ্বার প্রান্তে। বন্ধ দরজায় মৃদু টোকা দিল কয়েকবার।
প্রায় সঙ্গে সঙ্গেই ভিতর থেকে জড়িত কণ্ঠে সাড়া এলো, হুজ দেয়ার? হুজুর, টেলিগ্রাম। চাপা, সতর্ক অথচ স্পষ্ট স্বরে উত্তর পাঠালো রণজয়, খাস হিন্দুস্থানি কনস্টেবলের কণ্ঠস্বর এবং উচ্চারণ নকল করে। আর ঠিক সেই মুহূর্তেই রণজয়ের দুপাশে যেন অন্ধকারের পাতাল ফুঁড়ে উঠে দাঁড়ালো দুজন লোক। এরাই ছিল ম্যাকমিলানের ব্যক্তিগত দেহরক্ষী। রাত 10:30 পর্যন্ত তাদের ডিউটি। তারপর রাতের পাহারাদার এসে চার্জ বুঝে নিত। এই দুটো লোকের কথা রণজয়ের জানা ছিল না। দুজনের হাতেই পিস্তল উদ্যত এবং দুজনের মুখ থেকে একই সঙ্গে উচ্চারিত হলো, হ্যান্ডস আপ। কপাটের জোরের ফাঁক দিয়ে সামান্য আলো এসে পড়েছিল সেখানে। ছদ্মবেশ সত্ত্বেও লোক দুটো তাকে শত্রু বলে চিনে ফেলেছিল, সম্ভবত তার আকৃতির জন্য। পুরো 6.5 ফুট লম্বা কোনো হিন্দুস্থানি কনস্টেবল সে সময় মেদিনীপুরের আরক্ষা বাহিনীতে ছিল না। রণজয় বিদ্যুৎ বেগে ঘুরে দাঁড়ালো। ওদিকে দরজার ছিটকিনি খোলার আওয়াজ হলো। ম্যাকমিলান দরজা খুলছে। রণজয় অন্ধকারেই একবার বাঘের চোখে তাকিয়ে দেখে নিল পিস্তল তুলে ধরা কবজি দুটোর অবস্থান। তারপর দৃঢ় মুষ্টিবদ্ধ দুই হাতের উল্টো দিক দিয়ে লোক দুটো কিছু বোঝবার আগেই সজোরে ঘুষি চালালো তাদের থুতনি লক্ষ্য করে। লোকে বলতো, রণক্ষেত্রে রণজয়ের দুই হাত চলত ঠিক সব্যসাচীর মতোই। পিস্তলের ট্রিগার টেপার বিন্দুমাত্র অবসর না পেয়ে উল্টে পড়ল লোক দুদিকে। কিন্তু পড়তে পড়তেও একজন বাঁ হাতের মুঠোয় ধরা বাঁশিটা দিল বাজিয়ে। আর ঠিক তখনই সশব্দে দরজা খুলে গেল আর দরজার ওপার থেকে দেখা দিল ম্যাকমিলান সাহেব। তখন ঠিক স্বাভাবিক অবস্থায় নেই। চোখ দুটো লাল, পা দুটো বেশ টলছে। বাঁ হাতটা তুলে কেবল নাকের ডগা ঘষছে আর বাংলায় বিড়বিড় করে বলছে, কিসের টেলিগ্রাম? কই টেলিগ্রাম? কে পাঠিয়েছে? সাহেব বেশ ভালো বাংলা বলতে পারত। দরজার সামনে যে এত কাণ্ড হয়ে গেল তা বোধহয় সে খেয়ালই করেনি। করলে নিশ্চয়ই দরজা খুলতো না, অন্তত খালি হাতে কখনোই খুলতো না। তার পিস্তলটা ঘরের টেবিলের ওপর পড়েছিল। পরম শত্রুকে একেবারে হাতের কাছে পেয়ে রণজয় আর বিলম্ব করল না। পোশাকের ভিতর থেকে ঝটিতি পিস্তল বার করলো এবং ম্যাকমিলান কিছু বুঝবার বা সতর্ক হওয়ার আগেই তার কপাল লক্ষ্য করে ট্রিগার টিপে দিল। ভীষণ গর্জন করে গুলি ছুটল। আর ঠিক সেই মহেন্দ্র মুহূর্তে সে নিজেও হুমড়ি খেয়ে পড়ল দরজার গোড়ায়। মাটিতে পড়ে থাকা সাহেবের দেহরক্ষীদের একজন শুয়ে শুয়েই তার পায়ে পা গলিয়ে একটা হ্যাচকা টান মেরেছিল। একটুর জন্য গুলি লক্ষ্যভ্রষ্ট হলো। সাহেব বেঁচে গেল অক্ষত শরীরে। ওদিকে হুইসলের শব্দে দৌড়ে আসা রক্ষী বাহিনীর হাতে বন্দী হলো রণজয়। সমস্ত ব্যাপারটা ঘটে গেল 1.5 মিনিটেরও কম সময়ের মধ্যে। তারপর অমানসিক অত্যাচার, অকথ্য নির্যাতন চলল বন্দির ওপর ঘন্টা 3-4 ধরে। অত্যাচারটা আগাগোড়া ম্যাকমিলানই চালিয়েছিল নিজের হাতে। রক্ষীরা কেউ রণজয়ের গায়ে হাত দেয়নি। তারা কেবল সাহেবের হুকুমে পাতকুয়োর ডান পাশের পেয়ারা গাছটার সঙ্গে রণজয়কে শক্ত দড়ি দিয়ে বেঁধে দিয়েছিল। বৃষ্টি তখন সম্পূর্ণ থেমে গিয়েছিল। গুলিটা যদি কপালে লাগতো তাহলে কি হতো, বোধহয় সেই চিন্তায়, ভয়ে এবং আক্রোশে একেবারে ক্ষেপে গিয়েছিল ম্যাকমিলান। সরকারের তরফ থেকে 5,000 টাকার পুরস্কার ঘোষণা করা মাথার অধিকারী বন্দিটি প্রথমেই রাইফেলের কুঁদো, তারপর অজস্র চাবুকের ঘায়ে ক্ষতবিক্ষত হয়ে সেই রাত্রেই মারা গেল। তার দেহটা রাত 2:30 নাগাদ ফেলে দেওয়া হলো একটা কুয়োর ভিতর। রাত 2:45 নাগাদ হেডকোয়ার্টারে গোপনে একটা মেসেজ পাঠিয়ে দেওয়া হলো এই মর্মে যে স্বীকারোক্তি আদায়ের জন্য 3rd ডিগ্রি প্রয়োগে বন্দির মৃত্যু ঘটেছে। আরো অনেক রাজবন্দির মৃতদেহই 3rd ডিগ্রিতে অর্থাৎ দৈহিক অত্যাচার সহ্য করতে না পেরে সমাধি লাভ করেছিল ওই কুয়োর ভেতরে। সর্বশেষ যে গেল সে রণজয়। ঘটনাটা সে সময় সম্পূর্ণ গোপনে পুলিশের কনফিডেন্সিয়াল রিপোর্টের ফাইলে রাখা হয়েছিল। গোটা মেদিনীপুর শহর তখন পুলিশের অত্যাচারে ফুঁসছে। এই হত্যার খবর বাইরে পৌঁছলে, বিশেষ করে রণজয়ের দলের কানে পৌঁছলে আর রক্ষা থাকবে না। ম্যাকমিলানের প্রাণ বাঁচানো কঠিন হবে। কিন্তু এত করেও শেষ রক্ষা হলো না। সে এক অদ্ভুত কাহিনী। যে মানুষ মরে গিয়েছে সে কি আর ফিরে আসে? কিন্তু প্রত্যক্ষদর্শীদের কারো কারো বিবরণ থেকে জানা যায় ওই ঘটনার পর বাড়ির ভিতর গভীর রাত্রে এখানে সেখানে নাকি রণজয় প্রেতাত্মাকে দেখা যেত। কত লোককেই তো খুন করা হয়েছে, কিন্তু এরকম নাছোড়বান্দা আর কেউ নয়।
সেই যে গুলি ফসকে গিয়েছিল সেই পিস্তলটা হাতে সে নাকি তাড়া করে বেড়াতো ম্যাকমিলানকে। সেই যে মৃত্যুর পূর্ব মুহূর্তে তার একবার মাত্র প্রাণঘাতী আর্তনাদ, বাঁচাও, ওহ ওহ বাঁচাও, অনেকেই নাকি শুনতে পেত রাত 2টোর পর। রণজয় হত্যার 7 দিন পরে। এই 7 দিন ম্যাকমিলান বাড়ি ছেড়ে কোথাও বেরোয়নি, অফিসেও যায়নি। বাড়িতে বসেই অফিসের কাজকর্ম সারত। অফিসাররা প্রয়োজনীয় উপদেশ দিতে তার বাড়িতে আসতো, উপদেশ নিতেও আসতো। তাদের রিপোর্ট থেকে জানা যায় ম্যাকমিলানের মনের অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। দিনের বেলাতেও মদে চুর হয়ে থাকতো এবং মাঝে মাঝে নিজের 2 কান চেপে ধরে চেঁচিয়ে বলে উঠত, কি হরিবল চিৎকার, আমি আর সহ্য করতে পারছি না, ওকে থামাও, ওকে থামাও তোমরা। সে নাকি 3 মাসের ছুটির দরখাস্ত করেছিল এবং হোমে অর্থাৎ বিলেতে তার পরিবার বর্গের কাছে এই মর্মে একটা কেবল পাঠিয়ে দিয়েছিল যে সে শিগগিরই দেশে ফিরছে। কিন্তু তার আগেই একদিন সকালে বেডটি দিতে এসে বাবুর্চি রহমান আবিষ্কার করল সাহেব রক্তাপ্লুত দেহে বিছানায় লুটিয়ে আছে। শোচনীয় পরিসমাপ্তি হয়েছিল ম্যাকমিলানের। নিজের পিস্তলের গুলিতে নিজের কপাল ফুটো করে সে নিজেই আত্মহত্যা করেছিল। পিস্তলটা তার বিছানায় পাওয়া গিয়েছিল। এসব অনেক দিন আগেকার ইতিহাসের কাহিনী। সেই কাহিনী হঠাৎ সেই বিশেষ রাত্রে আমার চোখের সামনে জীবন্ত হয়ে উঠেছিল। কেন সেটা আমি আজও জানি না। তবে একটা জিনিস চেতনা ফিরে পাওয়ার পরেই আমি বুঝতে পেরেছিলাম যে সেটা হচ্ছে এই, যে আমার চিন্তার এবং কল্পনার অতীতে একটা সাংঘাতিক কিছু ঘটে গিয়েছে। কোনো দূর অতীতে ওই বাড়িটায় এবং আমি যা দেখেছি, যা শুনেছি, তার সবই ছায়া সত্য। এরকম উপলব্ধি, এমনকি প্রত্যক্ষ দর্শন এবং শ্রবণ তোমাদেরও হতে পারে যদি তোমরা খুব পুরনো নিস্তব্ধ কোনো জায়গায়, কোনো বাড়িতে কিংবা গুহায় অথবা পাহাড় জঙ্গলে যাও আর প্রকৃতি তোমাদের দয়া করে ইকো দেখিয়ে দেয়। অবশ্যই দেখানোটা একান্ত প্রকৃতির স্বেচ্ছাধীন। সেজন্য কতকগুলো প্রকৃতির নিয়মের শর্ত পূরণ হওয়া আবশ্যক। যাই হোক, সরকারি নথিপত্র ঘেঁটে ওই ঘটনার সবকিছু জানবার সঙ্গে আর একটা জিনিসও আমি জেনেছিলাম, সেটা বলি। এই রণজয় রায়চৌধুরী আমার আত্মীয় ছিলেন। আমার মায়ের আপন জ্যাঠতুতো ভাই ছিলেন তিনি। ঢাকার কলেজে পড়বার সময়ই বিপ্লবী দলে যোগ দেন। তারপর অনেক ঘটনার নায়ক হয়ে পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে আসেন মেদিনীপুরে এবং সেখানেই তার জীবনান্ত হয় কয়েক বছর পরে। পাতকুয়োটায় পচা দুর্গন্ধযুক্ত জল সেঁচে কতকগুলো নরকঙ্কাল উদ্ধার করা হয়েছিল। তাদের ভেতরে কোন কঙ্কালটা রণজয় মামার সেটা বোঝা যায়নি, সম্ভব ছিল না বোঝা। সবগুলো কঙ্কালেরই হিন্দু শাস্ত্র মতে সদ্গতির ব্যবস্থা করা হয়েছিল। তারপর আর 1 বছর আমি ওই বাড়িতে ছিলাম, কিন্তু আর কখনো কোনো কিছু দেখিনি বা শুনিনি। মামনি, বাতিটা জ্বালিয়ে দাও তো। হঠাৎ গল্পের ছেদ টেনে মণিমোহন বললেন। কিন্তু প্রথমটায় কেউ উঠল না, কেউ সাড়াও দিল না। ভয়ে সবাই জমে গেছে মনে হলো। শেষ পর্যন্ত রাত্রিই উঠল, কিন্তু আলো জ্বলল না। কারেন্ট অফ, লোডশেডিং। প্রতিধ্বনি গল্পটি এখানেই শেষ হলো। গল্পগুলি সম্পর্কে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানান। আমাদের চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ ও নমস্কার।